রচনা করে 278 পৃষ্ঠা এখানে বলতেছে সংবিধানের প্রেক্ষাপট রচনা 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা হলো। বাংলাদেশ স্বাধীন হলো, দেশ পরিচালনার জন্য জাতি নতুন একটা সংবিধানের প্রত্যাশা করে। স্বাধীনতার 11 জানুয়ারি, স্বাধীনতার পর 11 জানুয়ারি 1972 সালে, কত সালে 11 জানুয়ারি 1972 সালে রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান জারি করেন। 72 সালে 23 মার্চ মাসের 23 তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি করছে। গণপরিষদ আদেশ জারি করছে মার্চ মাসের 23 তারিখে, এবং এই আদেশ অনুযায়ী 1970 সালে নির্বাচন জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের নিয়ে গঠিত গণপরিষদ গঠিত হয়ে থাকে। প্রাদেশিক ও জাতীয় পরিষদের মোট সদস্য ছিল হচ্ছে এই যে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচন, ঠিক আছে, 1970-এর এইখানকার একটা ব্যাপার হচ্ছে পরিষদ নির্বাচনে 313টা আসন ছিল, নির্বাচিত আসন ছিল 300টা, সংরক্ষিত আসন ছিল 13টা, মোট 313টা, আর আওয়ামী লীগ পাইছিল 167টা আসন। এবার প্রাদেশিক পরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন তো বড় আকারের হয়, প্রাদেশিকটা ধরলাম ছোটো আকারের হয়, ঠিক আছে। আচ্ছা, এই প্রাদেশিক নির্বাচনে ছিল 210টা, মানে জাতীয় পরিষদ ছিল 313টা আসন, আর প্রাদেশিক পরিষদ ছিল 310টা আসন। আচ্ছা, নির্বাচিত আসন ছিল এখানে 300টা, ওইখানে নির্বাচিত আসন ছিল 300টা, কিন্তু এখানে সংরক্ষিত আসন ছিল 3টা বেশি, এখানে সংরক্ষিত আসন 3টা কম। আচ্ছা, মোট আসন সংখ্যা 310টা। এখানে যেহেতু এটা প্রাদেশিক পরিষদ নির্বাচন এবং হচ্ছে ধরতে পারি যে এলাকাভিত্তিক নির্বাচন এক প্রকার, তো সেইখানে স্বাভাবিকভাবে হচ্ছে এই একটা গোষ্ঠী ভোটটা বেশি পাবে, মানে নিজের এলাকা বলে একটা কথা, এরকমভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে দেখা যায় আওয়ামী লীগ পাইছে 288টা আসন, আর সংরক্ষিত আসন পাইছে 10টা, মানে মোট 298টা আসন পাইছিল আওয়ামী লীগ, ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার বলতেছে দেখে, এই যে কনস্টিটিউশনে আমরা কথা বলতেছি, কনস্টিটিউশনের মূল কথাটা হচ্ছে এরকম ব্যাপারটা যে এই প্রাদেশিক ও জাতীয় পরিষদ মিলে তখন সদস্য ছিল 469 জন, তবে সকলে গণপরিষদের সদস্য হতে পারেনি। মুক্তিযুদ্ধের শহীদ ছিল 12 জন, দালালির অভিযোগে বাদ পড়ছিল 5 জন, দুর্নীতির আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছিল। দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিল। পাকিস্তানের সমর্থন করছিল 2 জন, বৈদেশিক চাকরিতে যোগদান করছিল 1 জন, অর্থাৎ মোট 66 জন বাদ পড়ছিল। তাহলে মোট 66 জন হচ্ছে বাদ পড়লো, তাই গণপরিষদের মোট সদস্য সংখ্যা দ্বারা 403 জন। এই 403 জন প্রথম অধিবেশনে বসে 1972 সালে 10ই এপ্রিল। কত সালে? 1972 সালে, 1972-এর 10ই এপ্রিল। ওই অধিবেশনে সংবিধান রচনার কমিটি করা হয় থেকে 16 ডিসেম্বর 1972। 16 ডিসেম্বর 1972 স্বাধীনতা ঠিক 1 বছর পর বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কবে সালে? ঠিক 1 বছর পর বাংলাদেশের সংবিধান কার্যকর হচ্ছে। আদেশ জারি করা হয় থেকে 23 মার্চ মাসের 23 তারিখ 1972 সালে আদেশ জারি করছে আবু সাইদ চৌধুরী বিচারপতি। মোট সদস্য সংখ্যা 423 জন। প্রথম অধিবেশন হচ্ছে 10 এপ্রিল 1972 সালে। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। প্রথম অধিবেশনের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। প্রথম অধিবেশন ডেপুটি স্পিকার আর ডেপুটি স্পিকারের কথা যদি আমরা বলি, ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ আর স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ। খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেছে 12 অক্টোবর। খসড়া সংবিধান গৃহীত হয়েছে 4 নভেম্বর। অক্টোবর হয়েছে মানে গৃহীত হয়েছে 12 নভেম্বর, আর এই তোমার গৃহীত হয়েছিল, উত্থাপন হয়েছিল 12 অক্টোবর, আর গৃহীত হয়েছিল 4 নভেম্বর। গণপরিষদের সদস্য খসড়া সংবিধানে স্বাক্ষর করছে 14 ও 15 ডিসেম্বর মাসের 14 তারিখ ও 15 তারিখে খসড়া সংবিধানের প্রথম স্বাক্ষর করছে শেখ মুজিবুর রহমান। সংবিধান দিবস 4 নভেম্বর। সংবিধান দিবস কয় তারিখে? নভেম্বর মাসের 4 তারিখে। সংবিধান কার্যকর হয়েছিল 16 ডিসেম্বর। গণপরিষদ ভেঙে দেওয়া হয়েছিল 16 ডিসেম্বর। সংবিধান রচনা কমিটি হয়েছিল তোমার 11 এপ্রিল 1972 সালে। 1972 সালের এপ্রিল মাসে 11 তারিখে মোট সদস্য সংখ্যা 34 জন, একমাত্র মহিলা সদস্য রাজিয়া আক্তার বানু। আওয়ামী লীগের সদস্য ছিল 23 জন, একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল। সংবিধান রচনা কমিটিতে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল সঞ্জিত সেনগুপ্ত, আর আওয়ামী লীগের সদস্য ছিল 33 জন। মোট সদস্য ছিল 34 জন, একটা বিরোধী দলীয় সদস্য। প্রথম অধিবেশন হয়েছিল 17 এপ্রিল 1972 সালে। এপ্রিল মাসের 17 তারিখ 1972 সালে খসড়া সংবিধান অনুমোদন করা হয়েছিল 10 জুন 1972 সালে। এক নজরে বাংলাদেশ সংবিধান হচ্ছে সংবিধান শুরু হচ্ছে প্রস্তাবনা দিয়ে, ঠিক আছে। প্রস্তাবনাতে সংবিধানের প্রকৃতি হচ্ছে লিখিত দুষ্পরিবর্তন। সংবিধানের অভিভাবক ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট। সংবিধানের ভাষা 2টা, বাংলা আর ইংরেজি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টা, মৌলিক নীতি 7টা, তফসিল সংখ্যা 7টা। তাহলে মৌলিক নীতি 7টা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টা, আর তফসিল সংখ্যা হচ্ছে 7টা। ভাগ 11টা, সংশোধন 17টা, হস্তলিখিত সংবিধান 93 পৃষ্ঠা ছিল, আর স্বাক্ষর সহ ছিল 108 পৃষ্ঠা, অনুচ্ছেদ ছিল 153টা। আচ্ছা, তারপরে আচ্ছা, সংবিধানের সাথে জড়িত ব্যক্তিবর্গ। আচ্ছা, ব্যক্তিবর্গ কার কী ভূমিকা ছিল এটা নিয়ে যদি আলোচনা করি, তো প্রথমেই আসে আমাদের সংবিধানের ব্যক্তিবর্গ। তো এখানে আসে শেখ মুজিবুর রহমান। সংবিধানের সাথে জড়িত প্রথম ব্যক্তি। 11 জানুয়ারি 1972 সালে অস্থায়ী সংবিধান আদেশ জারি করছে শেখ মুজিব। 11 জানুয়ারি 1972 অস্থায়ী সংবিধানের আদেশটা, এই 11 জানুয়ারি 1972 সালে অস্থায়ী সংবিধানের যে আদেশ জারি হয়েছে সেটা জারি করছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবু সাইদ চৌধুরী বিচারপতি 23 মার্চ 1972 সালে গণপরিষদের আদেশ জারি করছে। গণপরিষদের আদেশ জারি করছিল আবু সাইদ চৌধুরী। আচ্ছা, এই আবু সাইদ চৌধুরী আর মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ছিল গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি। শাহ আব্দুল ছিল প্রথম স্পিকার। মোহাম্মদুল্লাহ ছিল ডেপুটি স্পিকার। কামাল হোসেন ছিল এই খসড়া মানে
সংবিধান রচনা কমিটির প্রধান বা চেয়ারম্যান বেগম রাজিয়া আক্তার বানসহ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, বিরোধী দলীয় সদস্য আব্দুল রউফ, খসড়া সংবিধান হস্তলেখক জয়নুল আবেদিন খসড়া সংবিধানের অলঙ্কার আর ডিজাইনটা করছে। তো খসড়া সংবিধান অলঙ্কার এবং ডিজাইনটা করছে। আচ্ছা, মূলনীতি চারটা: ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। আচ্ছা, মূল এই গুরুত্বপূর্ণ বিষয় তথ্য হচ্ছে বাংলাদেশে বিজয় লাভ করছে 16 ডিসেম্বর 1971 সালে, সংবিধান কার্যকর করেছে 16 ডিসেম্বর 1972 সালে। গণপরিষদের প্রথম সভাপতির নাম হচ্ছে মাওলানা আব্দুল রশিদ তর্কবাগীশ। প্রথম স্পিকার, প্রথম ডেপুটি স্পিকার, প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিল মোহাম্মদ উল্লাহ, ঠিক আছে, সে ছিল গণপরিষদের ডেপুটি স্পিকারও, ঠিক আছে। আচ্ছা, প্রথম ছিল গণপরিষদ, এখান থেকে হচ্ছে জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার। আচ্ছা, ডেপুটি স্পিকারটা ছিল মোহাম্মদ বাইতুল্লাহ। প্রথম ছিল গণপরিষদ, সেখান থেকে হচ্ছে জাতীয় পরিষদ। আচ্ছা, যখন সংবিধানটা গঠন হয়েছে তখন হচ্ছে জাতীয় সংসদ। আচ্ছা, আর আগে ছিল ব্যাপারটা গণপরিষদ। জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান, বিশ্বের সর্বোচ্চ সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া যে এই সংবিধান তো 11টা ভাগ আমরা জানি, অনেক কিছুই আছে এক একটা ভাগে। তো হ্যাঁ, অনেকগুলোই আছে বাঘগুলোতে, তারপরে এগুলো আলোচনা না করে আছে। সংবিধান তফসিল হচ্ছে 7টা। তফসিল শব্দের বাংলা অর্থ হচ্ছে বিবরণ। কোনো বিষয়ে আলোচনা পরে যে আলোচনাকে পূর্ণাঙ্গ করার জন্য অতিরিক্ত বিবরণের প্রয়োজন হয়, উক্ত অতিরিক্ত আলোচনাকে তফসিল বলে থাকে। বাংলাদেশের সংবিধানের তফসিল সংখ্যা হচ্ছে 7টা। প্রথম তফসিল হচ্ছে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, 47 নং অনুচ্ছেদ। দ্বিতীয় তফসিল হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, সংবিধানের আইনের 75, সাংবিধানিক আইন 75। তৃতীয় তফসিল হচ্ছে শপথ ঘোষণা, 148 নং অনুচ্ছেদ। চতুর্থ তফসিল হচ্ছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, 105-এর 1 নং অনুচ্ছেদ। আর পঞ্চম তফসিল 1971 সালের 7 মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ, 150-এর 2 নং অনুচ্ছেদ। আর তাহলে প্রথম তফসিল হচ্ছে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, তৃতীয় হচ্ছে শপথ ও ঘোষণা, চতুর্থ হচ্ছে কান্তকালীন ও অস্থায়ী বিধানাবলী, পঞ্চম হচ্ছে 71 সালের 7 মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিল হচ্ছে 25 মার্চের মধ্যরাতে শেষে অর্থাৎ 26 মার্চের প্রথম পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতা ঘোষণা। তাহলে ষষ্ঠ তফসিল হচ্ছে স্বাধীনতা ঘোষণা। আর পঞ্চম তফসিল হচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। আর সপ্তম তফসিল হচ্ছে মুজিবনগর সরকার সম্পর্কে 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। আচ্ছা, প্রথম সংশোধনী। আচ্ছা, এখানে মোট 17টা প্রায় সংশোধনী আছে। আর আচ্ছা, 17টা সংশোধনী আছে। তো এই 17টা সংশোধনী যে আদালতের প্রথম সংশোধনী। আচ্ছা, প্রথম সংশোধনী হয়েছে আচ্ছা প্রথম সংশোধনী হয়েছে 1973 সালে যুদ্ধবন্দী অন্যান্য যুদ্ধ পরিস্থিতিতে বিচার নিশ্চিত করা। দ্বিতীয় সংশোধনী হচ্ছে 1973 সালে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক গোলযোগে জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে দ্বিতীয় তফসিল। তৃতীয় তফসিল সংবিধান 1974 সাল সীমানা চুক্তি অনুযায়ী ভারতকে বেরোবাড়ি হস্তান্তর। চতুর্থ সংশোধনী হচ্ছে 1975 সালে সংসদের সরকারের পরিবর্তে একদলীয় সরকার ব্যবস্থা চালু, বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন। পঞ্চম সংশোধন হচ্ছে 1979 সালে, যেখানে 15 আগস্ট 1975 থেকে 1979 সালে 5 এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের সকল কাজের বৈধতা দান প্রসঙ্গে। আর ষষ্ঠ দপ্তরে হচ্ছে 1981 সালে উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিত করছে এই ষষ্ঠ সংশোধনী। সপ্তম সংশোধনী হচ্ছে 1983 সালে 1982 থেকে 83 সাল পর্যন্ত সামরিক সরকারের সকল আদেশের বৈধতা অনুমোদন প্রসঙ্গে। অষ্টম সংশোধন হচ্ছে 1988 সালে রাষ্ট্রধর্ম ইসলাম স্বীকৃতি, ঢাকার বাইরে হাইকোর্টের 6টা বেঞ্চ। নবম সংশোধন হচ্ছে 1989 সালে নির্বাচনের ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের প্রেসিডেন্ট ক্ষমতা 2 মেয়াদে সীমাবদ্ধ করছে এই নবম সংশোধনী। দশম সংশোধন হচ্ছে 1990 সালে সংশোধনের নির্ধারিতের জন্য সংরক্ষিত 10টা আসনের মেয়াদ আরও 10 বছর বৃদ্ধি করছে। একাদশ সংশোধন 1991 সালে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদের শপথে ফিরে যাওয়ার বিধান সম্বলিত। দ্বাদশ সংশোধন 1991 সালেই রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন। ত্রয়োদশ সংশোধন হচ্ছে 96 সালে দ্বাদশ সংসদের একটা বিষয় ছিল রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় কোন ধরনের সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন। আর ত্রয়োদশ সংশোধন ছিল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা। চতুর্দশ ছিল 2004 সালে সংসদে নারীদের জন্য 45টা সংরক্ষিত আসন বৃদ্ধি, প্রধান বিচারপতি অবসর বয়সীমা 65 থেকে 67। আচ্ছা, পঞ্চদশ সংশোধন 2011 সালের 72 সাল সংবিধানের মূলনীতি চালু সহ সংবিধান পুনঃমুদ্রণ সংশোধন করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা, সংরক্ষিত নারী আসন 45 থেকে 50টাতে বৃদ্ধি করে, জাতির পিতার স্বীকৃতি ও প্রকৃতি সংরক্ষণ, জাতির পিতা 7 মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যুক্তকরণ। পঞ্চম সংশোধনী ষোড়শ সংশোধন থেকে 2014 সালে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে কোথায় ন্যস্ত করা হয়েছে এবং ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর সপ্তম সংশোধন হচ্ছে 2018 সালে জাতীয় সংসদের 50টা নারী আসন বৃদ্ধি এবং 25 বছরের জন্য বহাল রাখা। 50টা নারীদের 50টা আসন বৃদ্ধি ও 25 বছরের জন্য বহাল রাখছে এই সপ্তম সংশোধনী। ষোড়শ সংশোধন হচ্ছে বিচারপতিদের অভিসংশোধনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে প্রদান করা হয়েছে। বিচারপতিদের অভিসংশোধনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে প্রদান করা হয়েছে। এখন বর্তমানে এটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। আর পরবর্তীতে আবার ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করছে, ঠিক আছে। আচ্ছা, পঞ্চদশ সংশোধনের ব্যাপারটা হচ্ছে 1972 সালের সংবিধানের মূলনীতি চালু সহ সংবিধানের পুনঃমুদ্রণ সংশোধন করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা, সংরক্ষিত নারী আসন 45টা থেকে 50টাতে বৃদ্ধি করছে, জাতির পিতার স্বীকৃতি ও প্রকৃতি সংরক্ষণ করছে, জাতির পিতা 7 মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা 7 মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র সংযুক্ত করছে। আচ্ছা,